আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৪০ জন নিরীহ মানুষ নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ৭৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে খবর আনাদুলু এজেন্সির। এরপর জানাবো, গাজায় প্রতিদিন ২৭ জন শিশু নিহত হচ্ছে, এতিম হয়েছে ৩৯,০০০ জন। ইসরায়েলি তাণ্ডবে এভাবে প্রতিদিনই শিশুদের হত্যা করা হচ্ছে। ২০২৫ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ২৭ জন শিশু মারা যাচ্ছে। সে সঙ্গে যুদ্ধের ফলে গাজায় ৩৯,০০০ জন শিশু এতিম হয়েছে। ফিলিস্তিনের ইউনিসেফের একজন প্রতিনিধি এই তথ্যটি জানিয়েছে খবর তাসের। এদিকে ইরানে হামলা নিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসের মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করেছিল ইসরায়েলের দখলদারি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চান। এবারে জানাব, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত ২, আহত ৬। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লিওন কাউন্টিতে অবস্থিত ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এফএসইউ স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তার মায়ের পিস্তল ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলায় ২ জন নিহত, অপর ৬ জন আহত হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এবং সর্বশেষ জানাবো, ভারতের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোয় আসিফ নজরুলের তীব্র প্রতিবাদ। সংশোধিত ওয়াকফ বিল পাশ নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত। মুসলমানদের বিরুদ্ধে মোদী সরকারের অধীনে পাশ হওয়া এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ চলাকালে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এজন্য অনেকেই বাংলাদেশকে দায়ী করেছে, কিন্তু বাংলাদেশ এই বিষয়টিকে, সাম্প্রদায়িক উস্কানির বিষয়টিকে ভারতের নিজস্ব ব্যাপার বলে জানিয়েছেন আসিফ নজরুল এবং বাংলাদেশকে এই ঘটনায় জড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৪০ জন নিরীহ ব্যক্তি নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে ৭৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে আনাদুলু এজেন্সি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সেখানে হঠাৎ করেই গাজায় আরও তীব্র হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আর এই হামলায় এখন সাধারণ মানুষ সবথেকে বেশি মারা যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের টার্গেট করে দখলদার ইসরায়েলি বাহিনী এই ধরনের হামলা চালাচ্ছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘন্টায় কমপক্ষে আরও ৪০ জন নিরীহ ব্যক্তি নিহত হয়েছে, যার মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৫১,৭৬৫ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলছে, আরও ৭৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে ১,১৬,৫০৫ জনে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, রাস্তায় পড়ে মরে আছে অনেকেই। তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না, কারণ সেখানে রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকারীরা গাড়ি নিয়ে যেতে পারছে না। দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি কাতার, যুক্তরাষ্ট্র, মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধ
যুদ্ধবিরতি কার্যকর করা হয়, তবে এটি 3 পর্বের প্রথম পর্বে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় শুরু হয়। দ্বিতীয় পর্ব ছিল জিম্মি বন্দি বিনিময়ের কাজ শেষ করা, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, আর তৃতীয় পর্বে ছিল যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন। তবে 18 মার্চ দখলদার ইসরায়েলি বাহিনী না বলে আবারও তারা তাদের বিমান হামলা অব্যাহত রেখেছে। অবস্থায় গাজার ধ্বংসযোগ্য চেহারা দেখে মনে হচ্ছে এখানে আর যুদ্ধ কখনো শেষ হবার নয়। গাজায় প্রতিদিন 27 জন শিশু নিহত হচ্ছে, এতিম হচ্ছে শত শত মানুষ। এ পর্যন্ত গাজায় বাবা মাকে হারিয়ে এতিম হয়েছে 39,000 জন। 2023 সালে গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব শুরুর পর থেকে প্রতিদিন 27 জন শিশু মারা যাচ্ছে। এই সঙ্গে যুদ্ধের ফলে গাজায় 39,000 শিশু এতিম হয়েছে। ফিলিস্তিনের ইউনিসেফের একজন প্রতিনিধি এই তথ্য জানিয়েছে। খবর রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের। আল জাজিরার প্রতিবেদন অনুসারে ইউনিসেফের প্রতিনিধিরা বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় প্রতিদিন নিহত শিশু ও কিশোর কিশোরীর সংখ্যা 27 জনে পৌঁছেছে। অর্থাৎ প্রতিদিন দখলদার ইসরায়েলের হামলায় এখানে অন্তত 27 জন মানুষের শিশু কিশোরের মৃত্যু হচ্ছে। এভারেজে সেটি অনেক বড় সংখ্যা। আর এ পর্যন্ত দখলদার ইসরায়েলের হামলায় সেখানে বাবা মা হারিয়েছে এমন মানুষের সংখ্যা হচ্ছে 39,000 জন, অর্থাৎ তারা এতিম হয়ে গিয়েছে। তাদের এই প্রতিবেদনে বিষয়টি সামনে আসে। এরপরই দখলদার ইসরায়েলকে হামলা বন্ধের জন্য ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন জায়গা থেকে চাপ প্রয়োগ করা হলেও কিন্তু দখলদার ইসরায়েল সেগুলোতে কর্ণপাত করেনি। ইরানে হামলা নিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসের মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছিল ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই হামলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। হোয়াইট হাউসের কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে পরিচিত অন্যদের উদ্ধৃতি দিয়ে আজ এ বিষয়ে কথা বলেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুসারে তেহরানে হামলার পরিবর্তে ট্রাম্প ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি করার পথ বেছে নিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম পোর্টাল অ্যাক্সিওসের মতে ইরান নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিধাবিভক্ত। কিছু কর্মকর্তা শান্তিভিত্তিক সমাধানের পক্ষে, যার প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিফেন উইটকফ এবং পেন্টাগনের প্রধান পিট হেগসেথ। তবে যারা বিশ্বাস করেন এই চুক্তির জন্য ওয়াশিংটন সম্ভাব্য ছাড়সহ একটি কূটনৈতিক সমাধানের প্রয়োজন রয়েছে। অন্য গ্রুপের মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবেরিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস। তারা ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করলেও তেহরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করার সম্ভাবনা নিয়ে অত্যন্ত সন্দিহান। তারা মনে করেন তেহরান এখন আগের চেয়ে দুর্বল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে পরিত্যাগ করার জন্য জোর দেওয়া, পাশাপাশি সামরিক হস্তক্ষেপ করা। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, বিতর্ক ঐতিহাসিকভাবে একগুয়ে আমেরিকার মন্ত্রিসভার বৈঠক এবং অন্যান্য সহযোগিতার মতো ত্রুটি বিচ্যুতি প্রতিফলিত করে। এর ফলে আপাতত সামরিক পদক্ষেপের বিরুদ্ধে একটি মোটামুটি ঐক্যমত তৈরি হয়েছে, যেখানে ইরানের আলোচনায় আগ্রহ রয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত 2, আহত 6। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লিওন কাউন্টিতে অবস্থিত ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এফএসইউ স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তার মায়ের পিস্তল ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলায় 2 জন নিহত, অপর 6 জন আহত হয়েছে। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফ্লোরিডার অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসি লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল বলেছে, অভিযুক্ত বন্দুকধারী 20 বছর বয়সী এক তরুণ। বন্দুকধারী আমাদের বাহিনীর এক কর্মকর্তার ছেলে। এই ঘটনাস্থল থেকে সেসব বন্দুক উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে একটি ওই কর্মকর্তার বন্দুক। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী গুলি করেছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 20 বছর বয়সী ওই তরুণ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান। তিনি এমন একটি হ্যান্ডগান ব্যবহার করেছেন যেটি তার মা দায়িত্ব পালনের সময় ব্যবহার করতেন। নিহতের পরিচয় জানা যায়নি, তবে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।
ট্রাম পাওয়ার আহতদের বিষয়ে কোনো তথ্য জানাননি। আত্মসমর্পণের নির্দেশ না মানলে পুলিশ কর্মকর্তারা আইকনের উপর গুলি ছোড়েন। পরবর্তী তাকে পুলিশ হেফাজতে নিয়েছে। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এটি প্রথম গোলাগুলির ঘটনা নয়। 2015 সালে বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাঠাগারে গুলি করে 3 জনকে আহত করেছিলেন। পরে পুলিশ তাকে মারাত্মকভাবে গুলি করে হত্যা করেছিল। তবে এবার আক্রমণকারীকে আর হত্যা করতে হয়নি। তাকে গুলি করার পর তিনি আহত অবস্থায় হাসপাতালে জীবিত রয়েছেন।